লিসেন বেবি, বিশ্বাস কর আমি মাফিয়া হতে পারি কিন্তু এখনো ভার্জিন, কোনো মেয়ের কাছে যাইনি এই 28 বছর বয়সে, শুধু তোর জন্য। কথা শুনেই মেহরিনের গা ঘুলিয়ে উঠল। মেহরিন ভয় পেলেও সাহস করে মিনমিন করে বলল, আপনি এসব কি বলছেন দহন মামা? সাথে সাথে মেহরিনের তুলতুলে নরম গালে সজোরে একটা থাপ্পড় পড়ল। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারল না, গালে হাত দিয়ে থপ করে মেঝেতে বসে পড়ল। পুরো পৃথিবী যেন ঘুরছে। কেউ যে এত জোরে হাত দিয়ে থাপ্পড় দিতে পারে তা মেহরিন আজকে জানল। তখনই দহন মেহরিনের সামনে হাঁটু গেটে বসল, তারপর ওর চুলের মুঠোয় জোরে ধরে নিজের মুখের সামনে টেনে আনল। মেহরিন ব্যথায় কুঁকড়ে উঠল, তার শরীর যেন রক্ত ঝরানো মোমের মতো নরম হয়ে গেল। দহনের চোখ লাল, রাগে জমে থাকা সমস্ত আবেগ যেন তার ভেতরে একটি জ্বলন্ত আগুনের মতো দাউদাউ করছে। ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে রাগ আর উত্তেজনার মিশ্রণে। কপালের শিডা ভেঙে ভাঙা মনে হচ্ছে, গলার রগ পর্যন্ত স্পষ্ট, যেন সে প্রতিটি শ্বাসে রাগকে মেলাচ্ছে। তারপর দহন দাঁতে দাঁত চেপে ধরে বলল, আমি আব্রাহাম তালুকদার দহন। তোর কোনো কালের মামা লাগি? আমি কি তোর নিজের নানির পেটের ছেলে? না তো, আমি তোর চাচাতো নানার ছেলে। এর আগে কতবার বলেছি আমাকে মামা বলবি না। আর আজকে আমি তোর বিয়ে করব, একটু পর তোর ভাতার হব, আর এখন তুই আমাকে মামা বলিস? শালি ইবলিস! তার কণ্ঠস্বর গোডাউনের কোণে প্রতিধ্বনিত হল, শীতল অন্ধকার যেন আরও চাপা হয়ে এল। মেহরিন কাঁপতে কাঁপতে তার হ্যাজেল রঙের চোখের মণি মেলে তাকালো দহনের দিকে। রাগ আর যন্ত্রণার মিশ্রণে দহন যেন একে একে সব বাধা ভেঙে দিচ্ছে। কিন্তু সেই রাগের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, এক অজানা আকর্ষণ। হঠাৎ দহন তার দাহ্য রাগের শ্বাস ফেলে এক অদ্ভুত শান্ত স্বরে ডাকল, শুদ্ধ। শুদ্ধ! দহনের কণ্ঠে এমন এক টান ছিল যেটা শুনলেই রুমের বাতাস ভারী হয়ে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার দিক থেকে দৌড়ে আসে এক ছেলেটা। বয়স আনুমানিক 25, শরীর লম্বা, প্রায় 5 ফুট 10 ইঞ্চি, কালো ছায়ার মতো গায়ের রং, কিন্তু চোখে অদ্ভুত কোমলতা, এক ধরনের নরম আলো। সেই নরম আলো যেন তার সমস্ত বৈশিষ্ট্যকে শুদ্ধ করে নিয়ে এসেছে বলেই তার নাম শুদ্ধ। কালো অথচ মায়াবী, এমন অবস্থায়ও তাকে সুদর্শন বলা ছাড়া উপায় নেই। সে এসে থেমে দাঁড়ালো, নিঃশ্বাস জোরে ওঠানামা করছে। জবি বস! দহনের চোখে তখন আগুন আছে, কিন্তু মুখে আছে মেঘের মতো শান্তির স্তর, যেটা দেখলে মনে হয় এই শান্তির নিচেই বড় কোনো ঝড় জমে আছে। দহন শান্ত স্বরে বলল, মেহরিন আমাকে মামা বলছে, শুনছিস? শুদ্ধের চোখ ছলকে উঠল ভয়ে। দহনের এভাবে শান্ত হয়ে কথা বলা সে চেনে, এটা কোনো স্বস্তির শান্তি নয়, এটা সেই শান্তি যেটা ঝড়ের আগে নেমে আসে। সে শুকনো গলায় ঢোক গিল। বুক কেঁপে উঠল। বস তো? তাহলে কি করব আমি এখন? দহন তার শান্ত চোখে শুদ্ধের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল রাগের আগুন, অধিকারবোধের ছুরি, আর ভিতরে লুকানো কোনো অন্ধকার সিদ্ধান্ত। কাজী আর উকিল এনেছিস? শুদ্ধ আর কিছু বলল না, শুধু মাথা ঝাঁকালো বারবার, যেমন কোনো ছোট ছাত্র তার শিক্ষককে স্যার স্যার বলে পড়াশোনায় ভয়ে। মাথা নাড়ার সাথে সাথে তার চোখের পাতার ভেতরে চাপা আতঙ্ক চলাচল করছিল। দহনের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ছায়া ফুটে উঠল। তারপর দহন মেহরিনের দিকে তাকাল। অল্প আগেই যে মেয়েটা রাগে কুকড়ে উঠছিল, এখন সে ছোট্ট পাখির মতো কান্নায় ভেঙে পড়েছে। চোখ লাল হয়ে গেছে, নাকও পানিতে ভিজে গেছে, আর গাল দুটো যেন কাঁচা গোলাপের মতো লালচে। মেহরিন চোখ ভিজে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে এরকম কিছু করবেন না, দয়া করুন। আমার পরিবার সমাজের মুখ দেখাতে পারবে না, সবাই আমাকে কলঙ্কিনী বলবে, দয়া করে থামেন। তার কণ্ঠটা ভেঙে ভেঙে এল, যেন প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে বাঁচার আকুতি। দহন শান্ত, আরও শান্ত হল। সেই শান্তির মধ্যে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে শুদ্ধের দিকে তাকাল। শুদ্ধ মাত্র এক নজরেই বুঝে গেল দহনের চোখের ইশারা। কিছু বলার দরকার নেই। সে হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল দরজা ঠেলে, যেন কোনো যুদ্ধের সংকেত পেয়ে সৈন্য ছুটে যাচ্ছে। গোডাউন তখন নিস্তব্ধ। মেঝের উপর মেহরিনের ভাঙা শ্বাস, দেয়ালে আটকে থাকা দহনের নীরব আগুন। হঠাৎ দহন মেহরিনের কবজি ধরে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। মেহরিন বিস্ময় আর আতঙ্কে শ্বাস আটকে ফেল। না, দহন মামা, ছাড়ুন। দহন তাকে চেয়ারের উপর বসিয়ে দিল, যেন সে কোনো ভঙ্গুর জিনিস। মেহরিনের পুরো শরীর কাঁপছে, শুধু ভয়ে নয়, ভবিষ্যতের অনিশ্চয়তায়। দহন তার পাশের চেয়ারে ধীরে বসল। নীরবতা কিছুক্ষণ দীর্ঘ হয়ে গোডাউন আঁকড়ে ধরল। তারপর দহন খুব নিচু স্বরে, ফিসফিস ভঙ্গিতে বলল, আমি কোনো পাপ করছি না মেহরিন জানেমান, যা করছি তা হালাল হারাম কিছু না। বিয়ের পরে তোর পরিবার ঠিক থাকবে, সমাজও কাছেও মাথা নিচু করতে হবে না, আমি তোকে কথা দিচ্ছি। সে এক মুহূর্ত থামল।
তার পরের কথাগুলো ছিল ধারালো, ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমাদের বিয়ে না হলে তোর পরিবার থাকবে না। সোজা কবরের নিচে চলে যাবে। মেহরিনের তার হ্যাজেল রঙের মণিওয়ালা চোখ বড় হয়ে গেল। তার নিঃশ্বাস থেমে গেল। গোডাউন যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তখনই বাইরে থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল। ধাতব দরজাটা ঠেলে শুদ্ধ ঢুকল, তার সাথে দুইজন বয়স্ক লোক, একজন কাজী আরেকজন উকিল। দুজনেরই মুখে ভয় আর ঘাড়ের পাশে ঘাম গড়িয়ে পড়ছে। শুদ্ধ নিঃশ্বাস ফেলে নিচু কণ্ঠে বলল, বস এনেছি। দহন কিছু বলল না, শুধু চোখ দিয়ে ইশারা করল। তখনই শুদ্ধ নিজের ভয় ভুলে তৎপর হয়ে দুজনকে সামনের দুইটা চেয়ারে বসালো। কাজী আর উকিলের মুখে আতঙ্ক, আক্ষরিক অর্থেই তাদের হাত পা কাঁপছে। কারণ আব্রাহাম তালুকদার দহন, এই নাম শহরের কোনো গলিতে উচ্চারণ করলে রাতের বাতাস থমকে যায় আর অনেকের বুকের ভিতর ঢেউ উঠে। ঢাকার মাফিয়া কিং, ভয়ে মানুষ মুখ খুলে না, কিন্তু কান খাড়া করে রাখে সব কথা শোনার জন্য। দহন শান্ত কণ্ঠে বলল, তাহলে আপনারা আপনাদের কাজ শুরু করেন। কাজীর চোখ কেঁপে উঠল। ছুলে নেওয়া হাঁসের মতো পলক ফেলতে ফেলতে সে হিসাব মিলাতে লাগল কোথায় কি লেখা লাগবে। তার গলা শুকনো, কণ্ঠ কাঁপছে। বাবা, কাবিন কত দিব? এই প্রশ্নে রুমের বাতাস যেন আরো ঘন হয়ে গেল। দহন একটু সামনে ঝুঁকল। কাজীর কানের কাছে খুব আস্তে কিছু বলল। এত আস্তে যে শুদ্ধ শুনতে পেল না, মেহরিন তো দূরের কথা। কাজীর মুখের রং পাল্টে গেল, চোখ বড় হল, ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না, কোনো প্রশ্ন করল না। সে শুধু কলম তুলে নিয়ে সাদা কাগজে ঠিক সেই শব্দগুলো লিখে দিল। তার হাত কাঁপছিল, তবু অক্ষরগুলো পরিষ্কার। উকিল চুপচাপ বসে যেন নিজের নখ কামড়াচ্ছে, ভয় আর কর্তব্যের মাঝখানে বন্দী। কাজী সাহেব কাগজের কাজ শেষ করে কাপা গলায় বলল, মা কবুল বলো। শব্দগুলো যেন গোডাউনের ভেতর ঘন ধোয়ার মতো ঘুরে বেড়াল। মেহরিন তখন ছোট্ট, আতঙ্কিত, অসহায়। তার মুখের রং মিলিয়ে গেছে, ঠোঁট কাঁপছে, চোখে দিশাহারা ভয়। সে মুখ খুল, কিন্তু শব্দ বের হয় না। তার হৃৎপিণ্ড যেন বুকে নয়, গলার ভেতরে ধাক্কা মারছে। এটা কি সম্ভব? এটা কি আদৌ বলা যায় যে মানুষটা এতদিন মামা, ছোট থেকে মামার চোখে দেখছে, আজ তাকে স্বামী রূপে ঘন করতে বলছে? এই বোধটাই মাথার ভেতর ঝড় তুলছে। দহনের মুখের চোরা শান্তি দেখে মনে হচ্ছে সব প্রশ্ন তার আগে থেকেই জানা, আর সব উত্তরও। হঠাৎ দহন শুদ্ধের দিকে চোখ ফিরিয়ে শান্ত স্বরে বলল, শুদ্ধ কুড়াল দে। এক মুহূর্তের জন্য গোডাউনের বায়ু থেমে গেল। শুদ্ধের গলা শুকিয়ে গেল, কিন্তু সে একটি শব্দ বলল না। সে শুধু গোডাউনের কোণের ধুলো জমা বাক্স থেকে কুড়ালটা বের করে দহনের হাতে তুলে দিল। ধাতবংশে আলো পড়তেই ঠান্ডা চকচকে দপতপানি ফুটে উঠল। মেহরিন চোখ বড় করে তাকাল, তার শরীর পুরো গুটিসুটি মেরে উঠল। কাঁপতে কাঁপতে প্রায় চেয়ারের চিকন হাতলে আঁকড়ে ধরল। হঠাৎই কুড়ালটা তার গলার কাছে এনে থামিয়ে দিল, চামড়া ছোঁয়া পর্যন্ত নয়, কিন্তু এতটাই কাছে যে ঠান্ডা ধাতুর নিঃশ্বাস অনুভব করা যায়। মেহরিনের কপাল থেকে ঘাম ঢাল ফেলে গলায় নামতে লাগল। কাজী, উকিল, শুদ্ধ, সবাই স্তব্ধ। কারো চোখের পলক পড়ছে না। দহন দাঁতে দাঁত চেপে বিরল শান্তিতে বলল, জানেমান কবুল বলে ফেল, নয়তো তোর দেহ থাকবে, মাথাটা থাকবে না। কথাগুলো নিষ্ঠুর শোনায়, কিন্তু দহনের চোখে স্রেফ সিদ্ধান্তের বরফ। কোনো রাগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু অবধারিত পরিণতি। ভয়ে মেহরিনের কলিজা যেন বুকে থেকে বেরিয়ে আসতে চাইল। ও নিঃশ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে গেছে, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ জমাট। জানেমান, বল। এবার সেই শান্ত নয়, একটু রুক্ষ, একটু কঠিন, আর পুরোপুরি সিদ্ধান্তের কণ্ঠ। মেহরিন চমকে উঠল। তার শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখের নিচে পানি জমে আছে, কিন্তু মুখে কোনো শব্দ আটকে আছে। অবশেষে সে কাপা শ্বাসের ফাঁকে বলল, কবুল। শব্দটা খুব ক্ষীণ, কিন্তু সবাই শুনে ফেল। কাজী সাহেব হাতের কাগজে দৃষ্টি আটকে রেখে কাপা গলায় বললেন, মা, 3 বার বলতে হবে। মেহরিন চোখ বন্ধ করল, দুফোঁটা পানি গলা হয়ে ঝরে পড়ল, আর বাকিটা যেন ছুরি হয়ে বেরিয়ে এলো। কবুল, কবুল। দহন আস্তে করে কুড়ালটা নিচে নামিয়ে মেঝের পাশে রেখে দিল, যেন যুদ্ধের শেষে অস্ত্র নামিয়ে রাখা হয়। তারপর কাজী কিছু বলার সুযোগই পেল না, তার আগেই দহন নিজেই স্পষ্ট কণ্ঠে বলল, কবুল, কবুল, কবুল। কাজীর গলা আরো কেঁপে উঠল, বিয়ে সম্পন্ন। উকিল তখনই ব্যাগ থেকে রেজিস্ট্রেশন পেপার বের করে দুজনের দিকে এগিয়ে দিল। মেহরিনের হাত কাঁপছে, এমনভাবে যে কলম ধরতেই আঙুল ফসকে যাচ্ছিল। চোখ দিয়া টপটপ পানি পড়ছে, প্রতিটি অশ্রু যেন স্বাক্ষরের আগেই চুক্তির সিল হয়ে যাচ্ছে।
অবশেষে সে সাইন করল, ধীরে, রেখা টলে, কিন্তু শেষ পর্যন্ত। এবারও দহন দ্রুত সাইন করল, যেন এ দৃশ্য যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। দহন তখন চেয়ারে হেলে বসে শান্ত। তার মুখে কোনো হাসি নেই, কোনো উল্লাসও না, কেবল স্বস্তির মতো কিছু, আর মালিকানার ঘন ছাপ। এরপর শুদ্ধ এগিয়ে এসে ধীর সুরে বলল, এদেরকে যেখান থেকে এনেছিস সেখানেই রেখে আয়। কথাটা শুনতেই কাজী আর উকিল লাফ দিয়ে প্রায় দাঁড়িয়ে গেল, তাদের মুখে এখনো আতঙ্ক, কিন্তু সাথে বড় মুক্তির নিঃশ্বাসও। শুদ্ধ চোখ দিয়ে ইশারা করতেই তারা মাথা নিচু করে বাইরের পথে চলে গেল। শুদ্ধ পিছন পিছন বেরিয়ে গেল দরজার দিকে, গোডাউনের ভারী দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। দহন মেহরিনের দিকে তাকিয়ে দেখে এখনো কাঁদতে থাকে, তাই দহন ঠান্ডা স্বরে বলল, কিছু কান্না রাতের জন্য রেখে দে জানেমান। এখনই সব শেষ করে দিলে রাতে কি কাঁদবি? মেহরিনের চোখ ব্যথায় ভিজছে, কিন্তু এবার চোখে শুধু ভয় নয়, সেখানে ঘৃণা, গভীর কাটামতো ঘৃণা। সে ঠোঁট চেপে রাগের দৃষ্টি তুলে বলল, লজ্জা করে না নিজের ভাগ্নিকে বিয়ে করতে? তার উপর এসব অসভ্যের মতো কথা বলতে? দহনের চোখে ক্ষণিকের আগুন ঝলসে উঠল, কিন্তু সে হুট করেই রাগচাপা হাসির মতো শ্বাস নিল। নিজেকে থামাল, নিজেকে সামলাল। তারপর দাঁতে দাঁত চেপে মেহরিনের দিকে ঝুঁকে এল, এতটাই কাছে যে তার গলার নিঃশ্বাসের উষ্ণতা মেহরিন অনুভব করতে পারে। তারপর নিচু কিন্তু শব্দ ধারালো বলল, প্রথমত, আমি কোনোদিন তোকে ওইসব শাওয়ার চোখে দেখিনি। আর দ্বিতীয়ত, বিয়ের পরে বউকে শুধু এসব কথা কেন? বউয়ের সাথে একই বিছানা শেয়ার করে অনেক কিছু করতেও আমার লজ্জা করবে না? দহনের কথাগুলো যেন আগুন হয়ে মেহরিনের কানে বাজল। লজ্জা আর ভয়ে তার মুখ লাল হয়ে ওঠে, কান দুটোতে যেন গরম ধোঁয়া বেরোতে থাকে। নিজের সব শক্তি জড়ো করে সে দহনকে ধাক্কা দিল, কিন্তু দহন একটুও নড়ল না, যেন সে কোনো মানুষ না, পাহাড়ের মতো শক্ত বেষ্টনী। মেহরিনের কণ্ঠ কাঁপছিল, তবু সে বলল, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। আমি বাড়ি যাব। আম্মুবাব্বু আমার জন্য চিন্তা করবে। কলেজ থেকে দুপুর 1টায় যাওয়ার কথা ছিল, এখন কত দেরি হয়ে গেছে। যেতে দিন প্লিজ। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, যেন ভয় আর অসহায়ত্ব দুটোই সেখানে ঘুরপাক খাচ্ছিল। দহন আরও একটু ঝুঁকে মেহরিনের মুখের কাছে আনল নিজের মুখ। দুইজনের মুখের মাঝে আর 1 ইঞ্চি দূরত্ব নেই, দুইজনের ঠোঁট ছুঁই ছুঁই। দহনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলে আছে, সেই হাসিতে আরও বেশি ভয় পেয়ে গেল মেহরিন। তারপর দহন গম্ভীর কণ্ঠে, ঠান্ডা কণ্ঠে বলল, এখন আর তুই সিকদার বাড়ির মেয়ে না জানেমান, তুই এখন তালুকদার বাড়ির বউ। তাই তোকে তালুকদার বাড়িতেই থাকতে হবে। দহন কথা শেষ করেই ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার আচরণে এমন এক নিরাসক্ত শক্তি, যেন সিদ্ধান্ত নিয়ে ফেললেই পৃথিবীর আর কিছু তাকে আটকাতে পারে না। মুহূর্তের মধ্যে মেহরিন উঠে দাঁড়াল, চোখ ভিজে উঠেছে, ঠোঁট কাঁপছে। তারপর সে হঠাৎ দহনের পায়ে লুটিয়ে পড়ে আঁকড়ে ধরে বলে উঠল, এভাবে করবেন না দয়া করে, প্লিজ। আমি এখানে মরে যাব। যা হয়েছে সব ভুলে যান। আপনি আপনার মতো। কথা শেষ হবার আগেই দহনের মুখ বদলে গেল। একটু দেরি না করে সে মেহরিনের বাহু ধরে দাঁড় করালো, আর পরের মুহূর্তে চড় শব্দটা যেন ঘরের দেয়ালে লেগে ফিরে এল। মেহরিনের মাথা একপাশে কুঁচকে গেল, চোখ দুটো বিস্ফারিত। সে কিছুই বলতে পারল না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে এল। তার 2 গালে আগুনের মতো লাল 5টা করে আঙুলের ছাপ ফুটে উঠছে, 10টা আঙুলের চিহ্ন যেন বিচার হয়ে দাঁড়িয়ে আছে। মেহরিনের চোখে জল নামবে কি না সে বুঝতেই পারল না। সে স্তব্ধ, তার কাঁপনও থেমে গেছে, যেন শরীরটা নিজেই বোবা হয়ে গেছে। এরপর আর কোনো সতর্কতা ছাড়াই দহন তার বাহু চেপে ধরল, গ্রিপ এতটাই শক্ত যে মেহরিনের হাতের শিরাগুলো টান টান হয়ে উঠল। দহন নিচু কণ্ঠে এক একটা শব্দ চিবিয়ে চিবিয়ে বলল, এই কথা যদি আর একবার তোর মুখে শুনি, তোকে মাটির নিচে পাঠাতে আমার 2 মিনিটও লাগবে না। কথাগুলো ছিল শান্ত, ধীর, অথচ মৃত্যুর মতো নির্মম। যেন দহন যা বলছে তা হুমকি নয়, স্রেফ তথ্য। মেহরিন মুখ খুলতে চাইল, কিন্তু শব্দ বেরোনোর আগেই অনুভব করল 2 গাল যেন জ্বালামা লোহার পাত, ভেতরে ভেতরে ছ্যাঁকা দিচ্ছে। চোখের পানি নিজের মতো গড়িয়ে পড়ছে, কিন্তু সে কান্না বোঝাতে নয়, ব্যথা আর অপমানের গর্মে গলে যাওয়া। এরই মাঝে দহন হঠাৎই হাত পেতে মেহরিনকে কোলে তুলে নিল। তার শক্ত দুহাতের বাঁধনে মেহরিনের শরীর অবচেতনেই শক্ত হয়ে গেল। এতটা কাছে দহনকে কখনো অনুভব করেনি সে, আর আজ এই কাছেই সব খাঁচা হয়ে গেছে। দহন একটুও কথা বলল না, শুধু হাঁটতে লাগলো লম্বা ভারী পদক্ষেপে।
জেন কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার মাথায় আগেই স্পষ্ট ছিল, বাকি পৃথিবীর মতামত তার কাছে শূন্য। কিন্তু মেহরিনের মাথা, ওখানে যুদ্ধ শুরু হয়ে গেছে। মা বাবা, তারা কি শুনলে বাঁচবে? তারা তো অহংকার করত নিজেদের মেয়েকে নিয়ে, এখন সমাজ কি বলবে? মামা ভাগ্নির বিয়ে, এটা মানুষ মেনে নেবে, নেবে না, উল্টো গলা ফাটিয়ে ছিক ছিক করবে। মেহরিন অনুভব করল এক ধরনের গরম লজ্জা বুকের ভেতর উঠতে লাগল, যেন পৃথিবী তাকে থুতু মারবে। মুখ দেখা যাবে না কারো কাছে। এ খবরে কলেজের বান্ধবীরা কি বলবে, শিক্ষকরা, পাড়ার লোক, আত্মীয় স্বজন, কারো চোখের সামনে দাঁড়ানোর সাহস থাকবে? সব প্রশ্ন একটার পর একটা ঢেউয়ের মতো আছড়ে পড়ছে মাথার ভেতর। দহনের কোলে থাকা সত্ত্বেও মেহরিন নিজেকে যেন শূন্যে ঝুলতে থাকা কাউকে মনে হল, নিরাপদ নয়, মর্যাদাহীন, আর ভবিষ্যৎ অনিশ্চিত। দহন হাঁটছে, কোলে মেহরিন, আর চারদিকে নীরবতা। শুধু পদধ্বনি আর ভরসা হারানো এক মেয়ের নিঃশ্বাসের শব্দ। পরিচয়পত্র: তালুকদার বাড়ি। ঢাকার জমজমাট বিজনেস জগতের এক উজ্জ্বল নাম রাশেদ তালুকদার। তিনি কেবল বিজনেসম্যান নন, বরং সমাজে তার প্রভাব অপরিসীম। তালুকদার পরিবারের বটকর্তা রাশেদ, যার চোখে আছে দৃঢ়তা, কাঁধে রয়েছে দায়িত্বের ভার। তার স্ত্রী লাহিড়ী তালুকদার, তিনি ইউনিভার্সিটির ইংরেজি লেকচারার। তার সৌম্য বুদ্ধিমত্তা এবং শিক্ষকের প্রজ্ঞা রাশেদ তালুকদারের কাঁচামালিক জীবনকে শান্তির ছোঁয়া দেয়া। তাদের একমাত্র ছেলে আব্রাহাম তালুকদার দহন, 28 বছর বয়সী। লম্বায় 5 ফুট 10 ইঞ্চি, ফর্সা ধবধবে ত্বক, এবং চোখের মণিতে এমন গভীর কালো ছায়া যে প্রথম দেখাতেই মানুষের মনে খাঁটি আতঙ্ক ও কৌতূহল দুই জন্মায়। তার মাথায় লম্বা, সিল্কি, ছায়ার মতো মসৃণ চুল, যা যেন তার ব্যক্তিত্বের গম্ভীর রহস্যকে আরও বাড়িয়ে তোলে। ছোটবেলা থেকেই আব্রাহাম দেশের বাইরে পাঠানো হয়েছিল পড়াশোনার জন্য। কিন্তু বিদেশি শিক্ষার পাশাপাশি তার জীবনে অন্য এক পৃথিবীর দরজা খুলে যায়, মাফিয়ার জগত। প্রথমে কেবল কৌতূহল, পরে শিক্ষণের মাধ্যমে তিনি হয়ে ওঠেন শহরের অন্দরের অদেখা রাজা। মারামারি, কাটাকাটি, নিত্যানন্দ, সবই তার কাছে কেবল এক দক্ষতার খেলা, যেখানে হারা কেউ ফিরে আসে না। অবশ্য তার পিছনে আছে এক কালো অতীত। তালুকদার বাড়ির ছোট কর্তা, রাশেদ তালুকদারের ছোট ভাই মাহবুব তালুকদার। তিনি ভাইয়ের সঙ্গে বিজনেস জগত ভাগাভাগি করে, কিন্তু তার নিজস্ব ছাপ রয়েছে, শান্ত, মেলামেশার দক্ষ, এবং পরিকল্পনায় চতুর। মাহবুবের স্ত্রী সোনিয়া তালুকদার একজন আদর্শ গৃহিণী। তিনি শান্ত, সংযমী, পরিবারের আবহকে কোমল রাখেন। তালুকদার বাড়ির ছোট সন্তানরা, এক ছেলে, এক মেয়ে, তার হাতের মাখন। রিয়ান তালুকদার, মাহবুবের ছেলে, শ্যামবর্ণের, লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, এবং ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। শান্ত স্বভাবের রিয়ান, বড় ভাই আব্রাহামের বিপজ্জনক জীবনকে কাছ থেকে দেখে হলেও তার নিজের পথে হাঁটতে চায়, শিক্ষা ও জ্ঞান অর্জনের পথেই। রিয়ানের ছোট বোন আবিরা তালুকদার কলেজে পড়ে। লম্বায় 5 ফুট 2 ইঞ্চি, ফর্সা, সিমসিম গঠনের, এবং অভ্যন্তরীণ সৌন্দর্য যেমন আছে, বাহ্যিকভাবেও তিনি আকর্ষণীয়। সহজ সরল চেহারা ও কোমল চরিত্রের কারণে পরিবার এবং বন্ধুদের মধ্যে তিনি প্রিয় আর চঞ্চল। সিকদার বাড়ি। ঢাকার আরেকটি প্রভাবশালী পরিবার, আরিফ সিকদার পরিবার। আরিফ সিকদার নিজেও ব্যবসায়িক জগতের পরিচিত নাম। তিনি তালুকদার পরিবারের সঙ্গে বিজনেস সূত্রের সম্পর্ক রাখেন, এবং সম্পর্কের গভীরতা শুধু পেশাগত নয়, ভালো সম্পর্কের বন্ধন তাদের পারিবারিক সংযোগও শক্তিশালী। তার স্ত্রী ফাতেমা সিকদার একজন আদর্শ গৃহিণী। তিনি পরিবারের আবহকে কোমল ও সুসংগঠিত রাখেন। 3টি সন্তান তাদের ঘর আলো ভরিয়ে রাখে, 2 মেয়ে এবং 1 ছেলে। ছেলে ইথান সিকদার। ইথান পরিবারের বড় সন্তান। শিক্ষাজীবন শেষ করে এখন বাবার সঙ্গে বিজনেসে যোগ দিয়েছে। লম্বা 5 ফুট 9 ইঞ্চি, দৃঢ় চেহারা, এবং বুদ্ধিমত্তায় ভরা, তিনি কেবল ব্যবসায়িক কৌশলই জানে না, বরং সম্পর্ক ও সংযোগেও পারদর্শী। বড় মেয়ে জারিন সিকদার মেহরিন, কলেজে পড়াশোনা করছে। লম্বা 5 ফুট 1 ইঞ্চি, ঘন কালো চুল, হাঁটু পর্যন্ত সৌন্দর্য, মার্জিত আচরণ এবং শিক্ষিত মনের সংমিশ্রণ তাকে পরিবার ও বন্ধুদের মধ্যে প্রিয় করে তোলে। ছোট মেয়ে মিষ্টি সিকদার। মিষ্টি এখনও ক্লাস 8-এ পড়ে, ছোটবেলার সরলতা এবং নিষ্পাপতায় ভরা। পরিবারে তার হাসি যেন সব দুঃখকে ম্লান করে দেয়া। আরিফ সিকদার পরিবারকে বলা যায় শান্তি ও ব্যবসার সংমিশ্রণ। তারা তালুকদার পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে, তবে তাদের জীবনধারা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। গোডাউন থেকে বেরিয়ে আসতেই বিকেলের হাওয়া ভিজে গন্ধ নিয়ে লাগল মেহরিনের মুখে। আকাশটা নীলকালো, যেন চুপচাপ শহরের সব গোপন আরতি গিলে নিচ্ছে। শুদ্ধ এগিয়ে এসে গাড়ির দরজা টেনে খুলল। মেহরিনের কাপা শরীরটা দেখেই বোঝা যায় এখনও বাস্তবতা ঠিক ধরতে পারছে না।
দহন দুহাতে তাকে গাড়ির সিটে বসিয়ে দিল। সাবধানে কিন্তু নির্লিপ্ত অচেনা যত্নে। যেন সে কোনো শব্দ, কোনো চিৎকার, কোনো কান্নাকে পাত্তা দেয় না, শুধুই সিদ্ধান্তকে দেয়। দরজা বন্ধ না করেই দহন ঘুরে দাঁড়ালো শুদ্ধের দিকে। লম্বা দেহ, ঠান্ডা চোখ, কোনো কথা নেই অপ্রয়োজনের, শুধু আদেশ। সিকদার বাড়িরা খবর পেলে নিশ্চয়ই এখুনি বাড়ি এসে ঝাঁপিয়ে পড়বে। দহনের কণ্ঠে জমাট হিসাব, তাই আপাতত মেহরিনকে নিয়ে আমি বাগানবাড়ি যাচ্ছি। ওখানেই থাকবে। শুদ্ধ মাথা নুয়ে শুনছে, ভয়ে নয়, অভ্যাসগত আনুগত্যে। দহন আরও শান্ত স্বরে বলল, আমি মেহরিনকে রেখে চলে আসব। কিছুদিন ওখানেই থাকুক। আমি চাই না ওকে টানাটানি বা ঝামেলা হোক। যা হবে সব আমি সামলাব। শুদ্ধ এবার ফিসফিস করে, জি বস। বাক্যে যেন এক চুম্বকীয় সত্য, এই লোক যখন বলে সে সামলাবে, সত্যিকারের সারা শহর জানে যে সামলায়। দহন একবার ফিরেও তাকালো না। দরজাটা টেনে বন্ধ করে ভেতরে বসল। মেহরিন সিটের কোনায় সংকুচিত হয়ে বসে আছে, শ্বাস ধরা, চোখ ভেজা, সিটের লেদার ঠান্ডা। ড্রাইভার চোখাচোখি এড়িয়ে ইগনিশন ঘুরালো। ইঞ্জিনে গর্জন উঠল, নীরব রাতের বুকে রক্তের মতো উষ্ণ। গাড়ি 5 মিনিটের মতো এগিয়ে যাচ্ছিল। হঠাৎ দহন কোনো সতর্কতা ছাড়াই মেহরিনকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। মেহরিনের নিঃশ্বাস আটকে গেল, হাত পা ছটফট করতে চাইলেও পারে না। একদিকে ভয়, অন্যদিকে লজ্জা, দুইটাই গলা পর্যন্ত উঠে আছে। দহন মুখটা এগিয়ে আনল মেহরিনের কানের কাছে। তারপর হাসকি কণ্ঠে বলল, সামনে ড্রাইভার আছে, ওকে তো নিশ্চয়ই আমাদের রোমাঞ্চ দেখাতে চাস না, তাই না? বাক্যের শেষে সে একটুখানি থামল। বিরতির ওজনটা যেন চাপ দিয়ে বসে। যদি দেখাতে চাস ছটফট কর, আর যদি না চাস শান্ত হয়ে থাক। শব্দগুলো কাঁচ ভাঙার মতো ঠান্ডা। মেহরিনের চোখ ভিজে গেছে, কিন্তু কান্না বের করলে সেটাও আদেশভঙ্গের মতো মনে হবে। তাই সে নিঃশ্বাস টেনে নিজের শরীর স্থির করার চেষ্টা করল। শহরের আলো আবার কাছে পড়ল, এবার মেহরিনের চোখের পানির উপর। চোখের চারপাশটা লাল হয়ে আছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। দহন আস্তে করে মেহরিনের হিজাবটা একপাশে তুলল। কাজটা দ্রুত নয়, বরং হিসেবি, এমনভাবে যেন সে দেখছে মেহরিন লজ্জায় কোথায় দুর্বল হয়ে পড়ে। হিজাবের নিচে ঝরে পড়া চুলের গন্ধটা। কলেজে গেছিল তাই কলেজ ড্রেসের সাথে হিজাব পরেছে। দহন হিজাবটা তুলতেই ভিতরের গলাখানা আলোতে ধবধবে ফর্সা হয়ে উঠল, নরম, লাজুক, এতটাই স্বচ্ছ যে লালচে ভাবটাও চোখ এড়ায় না। দহনের দৃষ্টি সেখানে আটকে গেল। কণ্ঠটা শুকিয়ে এলো, যেন কোনো কথা বলার ভাষা খানিক আটকে গেছে। মেহরিন মিনতি ভরা কণ্ঠে ফিসফিস করল, প্লিজ, এরকম কিছু করবেন না। কথাটা কথাই হয়ে রইল। দহন কি আদৌ কারো কথা শুনে? সে ধীরে, পরিমিতভাবে মেহরিনের গলার কাছে মুখ নামিয়ে দিল। স্পর্শটা রুক্ষ নয়, বরং হিসেবি, অস্থির, তবুও অদ্ভুতভাবে কোমল। অপ্রস্তুত মেহরিন হঠাৎ কেঁপে উঠল। পুরো শরীরটা যেন অজান্তেই সাড়া দিল, ভয়েরও, লজ্জারও, আর অচেনা অনুভূতিরও মিশেলে। শ্বাসের শব্দ বদলে গেল, নিঃশব্দ কান্না আর দম আটকে রাখা লজ্জার মাঝামাঝি কিছু। নিজেকে ধরে রাখতে মেহরিন 2 হাত তুলে দহনের চুল চেপে ধরল। চুলগুলো ঘন, সিল্কি, এবং হাতের প্রতিটা আঁচলেই বোঝা যায় এ লোক কিছুতেই ছাড়বে না। দহন শুধু গলায় মুখ গুড়ে থামল না, বরং ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিতে থাকে শতখানিক। মেহরিন শুধু কাঁপতে থাকে এতে, যেন দহন আরও বেশি উন্মাদ হয়ে যায়। এক পর্যায়ে কাম বসায় গলার সাদা অংশে, এতে মেহরিন মৃদু গোঙানি দিয়ে উঠে চোখ দিয়ে টপটপ পানি পড়তে থাকে। মেহরিন এবার আর না পেরে খানিকা জোরেই বলে উঠে, এরকম করবেন না প্লিজ, আমি এসবের জন্য প্রস্তুত না। দহন মাথা তুলে তারপর মেহরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ডেইজি হানি, তুই না চাইলে আমি তোমাকে পুরোপুরি আমার করব না, কিন্তু চুমু খাওয়া বা রাতে জড়িয়ে ধরে ঘুমানো, এসব আমি স্যাক্রিফাইস করতে পারবো না। 28 বছর পরে বিয়ে করেছি, কি চুমুর তৃষ্ণায় আর জড়িয়ে ধরারা ক্ষুদায় মরার জন্য? মেহরিন চোখ খুল। হ্যাজেল রঙের চোখের মণি দিয়ে দহনের দিকে তাকালো, ভয়, লজ্জা আর অদ্ভুত কৌতূহল সব মিশে। এই মানুষটা কি পাগল? মনে কেঁপে ওঠে প্রশ্নটা। কেউ কি চুমু খাওয়া আর জড়িয়ে ধরার জন্য মরে যায় নাকি? কান্নার ভেতরেও সেই প্রশ্ন জোড়া পায়। মনের কোণে একটা অদ্ভুত গর্জন, ভয়, লজ্জা আর বাস্তবতার সঙ্গে লড়াই, সব মিলিয়ে মিশে গেছে। হঠাৎ গাড়ি থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, শহরের শব্দ দূরে ফিকে হয়ে আসে। দহন ধীরে মেহরিনের হিজাব ঠিক করে দিল। গাড়ির দরজা খুলে একজন বডিগার্ড দাঁড়ালো, শান্ত এবং অচল। সে দমনশীল চোখে দেখছে, কেউ কিছু বলতে সাহস পাবে না। দহন অল্প কিছুক্ষণ গাড়ির বাইরে দাঁড়িয়ে মেহরিনকে কোলে তুলে নিল। মেহরিন চোখ বড় করে আশেপাশে তাকালো।
অচেনা অন্ধকার আর হালকা আলো সব মিলিয়ে যেন নতুন কোনো জায়গা যা সে আগে কখনো দেখেনি। মুহূর্তে সে কণ্ঠ কাঁপিয়ে বলল, আমাকে কোথায় নিয়ে আসছেন? দহন হেসে উঠল না, শুধু নির্লিপ্তভাবে হাঁটতে লাগল। প্রতিটি ধাপ যেন পূর্বনির্ধারিত, চিন্তাবিহীন। তার কণ্ঠ ধীরে, স্থির, নিঃশব্দ ভাবের মতো ভেসে এলো, আমার বাগানবাড়িতে। দহন বাড়ির প্রধান দরজা পেরিয়ে ডাইনিং রুমে ঢুকতেই মেহরিন চোখ বট করে তাকাল। চারপাশে ছড়ানো আলো ও ছায়ার খেলায় পুরো বাড়ি যেন জীবন্ত হয়ে উঠেছে। নজরে পড়ল সাদা মার্বেল মেঝে, এত ঝকঝকে যে মেহরিনের ছাপ যেন সোনার মতোই ঝলমল করছে। ফার্নিচার বড়, কিন্তু নীরবতা বজায় রেখেছে। রুমের কণায় দাঁড়িয়ে আছে 5 জন মেইড, সাজানো পোশাকে নিঃশব্দে নিচের দিকে তাকিয়ে। দহন ধীরে ধীরে সিঁড়ি ধরে উঠতে লাগল। মেহরিন শুধু চমকে চেয়ে দেখছে, প্রতিটি ধাপ যেন তার মনে ভয় আর বিস্ময় দুইয়ের মিশ্রণ ছড়াচ্ছে। এত বড় বাড়ি, মনের ভেতর অজান্তে প্রশ্নগুলো ঘুরছে। উপরের তলায় পৌঁছতেই বেডরুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই মেহরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রুমটা এত বড় যে প্রথমে মনে হলো ফুটবল খেলার মাঠ। দেওয়াল, মেঝে, আসবাব সবই কালো, তবুও যেন রাতের মতো রহস্যময় ও অপূর্বভাবে সুন্দর। কিছু আলো কাচের ফাঁক দিয়ে ঢুকছে এবং কালো রঙের সঙ্গে মিলিয়ে অদ্ভুত এক রোমান্স তৈরি করছে। দহন মেহরিনকে আস্তে মেঝেতে দাঁড় করালো। তারপর এক হাতে কাবার থেকে বের করল একটি সবুজ রঙের সিল্ক শাড়ি। হালকা উজ্জ্বল, লম্বা আর স্পর্শে অদ্ভুত নরম। দহন সেটি মেহরিনের দিকে এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেহরিন নাক মুখ কুঁচকে কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আরও মেয়ে নিয়ে এই বাড়িতে আসেন তাই না? সঙ্গে সঙ্গে মেহরিনের গালে থাপ্পড় বসালো দহন। মেহরিন নিজের গালে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। গালের লাল দাগ, চোখ ভেজা, ঠোঁট কেঁপে উঠেছে, সব মিলিয়ে আতঙ্ক আর লজ্জার এক অভূতপূর্ব মিশ্রণ। দহন হাতে থাকা শাড়িখানা বিছানা ছুঁড়ে মেরে মেহরিনের 2 হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর মনে কেন এমন হলো? আমি কি আরও মেয়ে নিয়ে এই বাড়িতে আসি, তাই তো? মেহরিন দহনের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, আপনি কাবার থেকে শাড়ি বের করলেন তাই ভাবছি। কারণ আপনি তো আর শাড়ি পরবেন না। এই কথাই যেন দহনের রাগের আগুনে আরও জ্বালানি যোগ করল। সে মেহরিনের বাহু আরও শক্ত করে ধরল। মেহরিন ব্যথায় চোখ এবং মুখ কুঁচকে ফেল, নিঃশ্বাস আটকে গেল। দহন দাঁত চিবিয়ে, কণ্ঠে হালকা তীব্রতা, এই জন্যই মানুষ বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। বলেই দহন এক ধাক্কা দিয়ে মেহরিনকে পিছনে সরিয়ে দিল। মুহূর্তের জন্য মেহরিন কয়েক ধাপ পিছনে সরে গেল, চোখ বড়, শরীর কেঁপে উঠছে। দহন তখন বেডে পড়ে থাকা শাড়ি তুলে ধরল মেহরিনের হাতে। রাগী কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। মেহরিন না যেয়ে ওইভাবেই দাঁড়িয়ে থাকে। দহন তা দেখে কপাল কুঁচকে বলে, তুই কি মিন করতে চাইছিস? আমি তোকে ফ্রেশ করিয়ে আনব, আমার কোনো প্রবলেম নেই। বলেই দহন তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। মুহূর্তের জন্য মনে হলো রুমের বাতাস ভারী, সময় থমকে আছে। হঠাৎ মেহরিন আর এক মুহূর্ত দাঁড়াল না। নিঃশ্বাস ভেঙে সে দৌড়ে ওয়াশরুমের দিকে ঢুকে গেল। দহন তা দেখেই থমকে রইল, কিন্তু রাগ ও উত্তেজনার মাঝে তার ঠোঁটে এক বাঁকা হাসি ছড়িয়ে পড়ল। তারপর ফিসফিস করে আওড়ালো, আমার কিউট ডেইজি হানি। তারপর দহন সোফায় বসে গা এলিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দহনের ফোন বেজে উঠল। রিংটোন বাজল। দহনের রিংটোন হলো এটা, মুর্শিদ, আমার হুজুরি শাহ। কি মহিমা জানে, গলার মালা বানায় ধীরে ধীরে টানে। আল্লাহ, আজব কারিগর। দমে দমে লও খবর। প্রেমের চাবি দিয়া খোলো হৃদয়ের তালা। শব্দগুলো রুমে ভেসে এলো। দহন নিঃশ্বাস নিয়েই ফোন বের করল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, শুদ্ধ জান্স। দহন চোখ মটকানো অবস্থায় ফোনের দিকে তাকাল। তারপর ফোন ধরে কানে দিল, সঙ্গে সঙ্গে উপাস থেকে শুদ্ধ কিছু বলছে। দহনের চোখ কাচের মতো তীক্ষ্ণ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। দহন দ্রুত ফোন ধরে শুদ্ধের কথার দিকে মনোযোগ দিল। কোনো শব্দ না শোনার মতো, কিন্তু চারপাশের বাতাসে চাপের ছায়া বেড়ে গেল। কিছুক্ষণ স্থির থাকার পর সে নিঃশব্দে উঠে দাঁড়ালো, রুম থেকে বেরিয়ে, প্রতিটি ধাপ যেন আগুন ছোঁয়ানো লোহার মতো শক্তিশালী। তালুকদার বাড়ি। ফাতেমা সিকদারের মা বাবা নেই, তাই রাশেদ তালুকদার মেয়েটিকে তার নিজের মেয়ের মতো দেখেন। আজ মেহরিন বাড়ি ফিরে আসে না, তাই ওরা সবাই তালুকদার বাড়িতে উপস্থিত হয়ে জানিয়েছে। তা শুনে তালুকদার বাড়ির সবাই অস্থির হয়ে আছে। ফাতেমা সিকদার কান্না করতে করতে কাপা কণ্ঠস্বর ফিসফিস করে বলতে থাকে, আমার মেয়েটা কোথায় গেল? আল্লাহ, ওর সাথে তো খারাপ কিছু হয়নি তো?
তখনই আবিরা দৌড়ে যেয়ে ফাতেমা সিকদারের পাশে বসে তাকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলল, আপু, চিন্তা করো না, মেহরিনের কিছু হবে না, ও ঠিক আছে। ইথান ধীর অস্থির কণ্ঠে বলল, এভাবে আর কতক্ষণ বসে থাকব? আমার বোনকে পাওয়া যাচ্ছে না, পুলিশে জানাতে হবে, ওরা নিশ্চয় খুঁজবে। বাড়িটা নিঃশব্দ হয়ে গেল। সবাই চুপচাপ ইথানের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভয় ও উৎকণ্ঠা যেন বাতাসে ভেসে চলেছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ধীরে স্থির কণ্ঠে কেউ বলল, কাউকে কোথাও যেতে হবে না, মেহরিন ঠিক আছে। সবাই চমকে ঘুরে পিছনে তাকাল। দরজার কাছে দাঁড়িয়ে আছেন দহন, শান্ত ধীর পায়ে, কিন্তু চোখে অদ্ভুত আভা, যেন পুরো বাড়িতে তার। রাশেদ তালুকদারের কণ্ঠে স্থির রাগ, চোখে বিস্ময়। মেহরিন ঠিক আছে মানে তুমি জানো ও কোথায়? দহন শুধু ধীরে হাঁটতে থাকল। তার ধাপ নীরব কিন্তু শক্তিশালী। তারপর কণ্ঠে ঠান্ডা কিন্তু শক্তিশালী এক ঘোষণা, হু, আমি মেহরিনকে বিয়ে করেছি। হলরুমের বাতাস যেন থমকে গেল। চোখের সামনে এক বিস্ময়, মুখমণ্ডল কঠিন, হাত অচল। সবাই যেন হোঁচ খেয়ে রইল এমন মুহূর্তে। রাশেদ তালুকদারের চোখে রাগের আগুন। সে নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে দহনের গালে থাপ্পড় মেরেছিল, শুধু শোরগোল নয়, পুরো ঘরে প্রতিধ্বনি ছড়াল। দহন না চুপ হল, না হেসে ফেল। একটু ধীরচিত্রে তার চোখের নিচে ছোট্ট দাগ, একরকম উত্তেজনা, একরকম অধিকার। রাশেদ তালুকদার হঠাৎ চিৎকার করে উঠল, গলায় তীব্র রাগের আগুন জ্বলে উঠছে। বেহায়া ছেলে, লজ্জা করল না ভাগ্নিকে বিয়ে করতে? বাড়িটা কেঁপে উঠল রাশেদের কণ্ঠে। সবাই স্থির, চোখ বড়, দহনের দিকে তাকিয়ে। এই মুহূর্তে কেউ কোনো শব্দ বলতে সাহস পায় না। দহন স্থির, চোখে ঠান্ডা, আর ঠোঁটে হালকা বাঁকা হাসি। ধীরে, যেন সে শুধু সময় দিচ্ছে। তারপরেই বলল, আজব, লজ্জা করার কি আছে? বিয়ে করে কেউ লজ্জা পায় নাকি? আমার তো একটুও লজ্জা হলো না। এমনকি আমি তো চুমু খেয়াল, তবুও একটুও লজ্জা হলো না। বিশ্বাস করুন, সামনে আরো অনেক কিছু করব, তবুও একটুও লজ্জা করবে না। আমার তো ভালোই লাগলো, আর সামনে আরো ভালো লাগবে। রাশেদ তালুকদার চিৎকার করে উঠে, গলার শিরা ফুলে, চুপ করো, কি সব বলছো তুমি? এ কথা মুখে আনে কিভাবে? বাড়ি নিস্তব্ধ, যেন আকাশের বজ্র চিৎকার করে থেমে গেছে। ঠিক তখনই ফাতেমা সিকদার এগিয়ে আসে। চোখ লাল, মুখ ফ্যাকাশে, দেহ কাঁপছে, তবুও দাঁড়ালো দহনের সামনে। তুমি মজা করছো তাই না? তার কণ্ঠ কাঁপছে। এরকম কিছু হতে পারে না, তুমি আমার ভাই লাগো, এসব কিভাবে সম্ভব? ড্রয়িং রুমের সবাই তাকিয়ে আছে, অবিশ্বাস ছাড়া আর কিছু নেই। দহন ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি তুলল, চোখে কোনো পাপবোধ নেই, কোনো ব্যাখ্যার তাড়া নেই। তাতে কি? কণ্ঠ উত্তাপহীন, বরফ শীতল। তুমি তো আর আমার আপন বোন লাগো না। তারপর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলল, আর এখন তুমি আমার শাশুড়ি লাগো। শব্দগুলো যেন থাপ্পড়। হলরুমের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, বুকের উপর চাপ। ফাতেমার চোখ ছলছল করে উঠল, ঠোঁট কাঁপছে। এক মুহূর্ত থেমে সে হঠাৎ কেঁদে দিয়ে বলল, আমার মেয়েটা ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, শুধু মেহরিনকে দাও। আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর কখনোই তোমার সামনে আনব না। দহন হাত পকেটে রেখে উদাস ভঙ্গিতে বলল, আজব, আমার বুক কেন ফিরিয়ে দেব? আর তাছাড়া দুপুর থেকে এখন পর্যন্ত তোমাদের মেয়ে আমার সঙ্গেই ছিল। তো বুঝতে পারছেন তো আমি ঠিক কি বুঝাতে চাইছি? ঘর নিস্তব্ধ। বাক্যগুলো ইঙ্গিতের চেয়ে বেশি কিছু, কিন্তু দহন সেই বেশি অংশটি বলার দরকারই মনে করল না। ঠিক তখনই ইথান দাঁত চেপে এগিয়ে এল। রাগে গলা কাঁপছে, চোখে আগুন, হাতে ফোপালো শক্তি। সে দহনের শার্টের কলার দুহাতে দিয়ে শক্ত করে ধরে বলল, আমার বোনকে দিয়ে দে, নয়তো ভালো হবে না বলছি। দহন স্থির, কোনো ভয় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু চোখে ক্ষুদ্র একটা তাচ্ছিল্য। সে হাসল ধীরে, নির্লিপ্তভাবে, আরো রিল্যাক্স, ভাগনা। একটু থামল, নাকি সম্বন্ধী বলবো? কোনটা? শব্দগুলো আগুনে পেট্রোল ঢালার মতো। ইথানের মুখ আরো লাল হয়ে গেল। আমার বোনকে কোথায় রেখেছিস বল? তার কণ্ঠে হুমকি নেই, আছে উগ্রতায় ভরা অসম্ভব রাগ। দহন এবার নিজেই কলার থেকে ইথানের হাত সরিয়ে ফেল। কোনো যুদ্ধ নেই, কোনো জোর নেই, কেবল কর্তৃত্ব। তারপর তালুকদার বাড়ির সবার দিকে তাকালো, হাওয়াও যেন থেমে গেল। গম্ভীর কণ্ঠে দহন বলল, তোমরা সবাই যতদিন না মেনে নিবে। দহন চোখ শুরু করল, ততদিন পর্যন্ত মেহরিনের খোঁজ পাবে না। কথা খানা বলে দহন আর এক মুহূর্ত দাঁড়াল না। নিজস্ব ভঙ্গিতে অহংকারের মতো ভারী পায়ের শব্দ রেখে বাড়ি থেকে বেরিয়ে গেল।
গেটের বাইরে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটি যেন তালুকদার বাড়ির বুকে বাজ পড়ার মতো। ঘর জুড়ে মুহূর্তের নীরবতা। তারপর আহা, রিফ সিকদার হঠাৎ বুকে হাত চেপে ধরল। চোখ বড় বড় হয়ে উঠল, নিঃশ্বাস ভারী, তারপর ধপ করে সোফায় বসে পড়ল। আব্বা! ইথান ছুটে এলো, আবিরাও দৌড়ে গেল। ফাতেমা তো কেঁদেই ফেলল। আল্লাহ, কি হলো, কি হলো? আরিফের মুখ মুহূর্তেই বিবর্ণ, ঠোঁট ফ্যাকাশে, কপালে ঘাম জমে উঠেছে। তার নিঃশ্বাস ভাঙা ভাঙা। ফাতেমা, আমার মেয়ে বলেই চোখেই বোঝা ফেলল, সবার মুখে আতঙ্ক। হাসপাতালে নিতে হবে, ইথান চিৎকার করল। ইথান আর রিয়ান আরিফ সিকদারকে ধরে উঠালো। দরজার দিকে নিয়ে যাওয়ার সময় ফাতেমা ফুপিয়ে বলল, আমার মেয়েটা, আমার স্বামী। তার চোখে অশ্রু জ্বলে ঝাপসা হয়ে গেল দুনিয়া। গাড়ির দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সাইরেনের মতো হুঙ্কার ছুটে বেরিয়ে গেল। লাল আলো না থাকলেও এ বাড়ির ভেতরে লাল সাইরেনই বেজে উঠেছে। পরিবারের সবাই ব্যস্ত, ভেঙে যাওয়া, কিংবা রাগী, অথবা অসহায়। কেবল একজন পুরোটা সময় চুপচাপ ছিল, লাহিড়ী তালুকদার। সে সোফার পেছনে দাঁড়িয়েছিল, হাত মুঠো করে, চোখে এক অদ্ভুত শূন্যতা। তার ছেলে, অথচ তার কিচ্ছু বলার অধিকার নেই। তার ছেলে, অথচ সেই ছেলেই তাকে মানুষ বলে মানতে পারে না। লাহিড়ীর চোখে তার নিজের ব্যথার প্রতিচ্ছবি ফুটে উঠল, একটা ভাঙা সম্পর্কের ইতিহাস, একটা বাবার অনাহুত অবস্থান, এবং একটা সত্য, দহন তাকে সহ্য করতে পারে না। যে মুহূর্তে আরিফ সিকদারকে নিয়ে গাড়ি গেট পেরিয়ে বেরিয়ে গেল, লাহিড়ী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো, কিন্তু সেই নিঃশ্বাসের শব্দ নেই, শুধু ভাঙা গর্ব আর ভাঙা পিতৃত্ব। বাড়িটা পুরো নিস্তব্ধ, ভাঙা পরিবারের শব্দ আর জোরে বাজে না। রাত ৯টা যেন অস্বাভাবিক নীরব, বাগানবাড়ির প্রতিটা কোণা কেবল বাতাসের শব্দে কেঁপে উঠছে। বাইরে ক্রমাগত ঝিনি পোকার ডাক, ভেতরে একটা অস্থির টান, যেন পুরো দুনিয়া থমকে আছে দুজনকে কেন্দ্র করে। দহন প্রধান গেট পেরিয়ে ঢুকল ভেতরে। হাঁটার ভঙ্গিতে ক্লান্তি ছিল, আবার বিরক্তিও। সারাদিনের ঝামেলা, তর্ক, চিৎকার, সব মিলিয়ে মাথা যেন গরম কয়লার মতো। কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিয়ে বেডরুমে উঠে গেল। দরজা খুলতেই চোখে পড়ল, বিছানার একদম কোণে গুটিসুটি হয়ে বসে আছে মেহরিন। পরনে সবুজ রঙের শাড়ি, চোখের ভেজা দাগে ভর্তি। কাঁধ কাঁপছে নির্বে, গাল বেয়ে ক্রমাগত নেমে আসছে অশ্রু। কান্না করার শব্দ নেই, কিন্তু কান্নার উপস্থিতি এতটাই ভারী যে পুরো ঘরটা যেন ভিজে আছে। দহন এক মুহূর্ত দাঁড়িয়ে তাকিয়ে থাকল। তার চেহারায় যা ফুটল তা কেবল বিরক্তি। তারপর বিড়বিড় করে বলল, এত কান্না করার কি আছে? আজব, বিয়েই তো করেছে, খেয়ে তো আর ছেড়ে দেইনি। তারপর সে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। পানি মাথায় পড়তেই রাগটাও যেন ঠান্ডা হচ্ছিল, কিন্তু মগজ তাতে শান্ত হল না। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মেহরিন অবস্থা হুবহু একই। দহন বিরক্ত হয়ে কপালে হাত ঠেকাল। বিরক্তে শব্দ করে বলল, এভাবে কাঁদছিস কেন? এভাবে কাদার মানে কি? আমি কি তোকে খাইয়া ছাইরা দিছি নাকি? মেহরিন মুখ তুলল না, কাঁদ কাঁপতে থাকলো আরও বেশি। চোখের পানিতে ভিজে গেল আঙুলগুলো। দহনের বিরক্তি এবার গলা পর্যন্ত উঠে গেল। এবার সে জোরে ধমক দিয়ে বলল, স্টপ ইউর ফাকিং ক্রাইং। রুমের বাতাসটাও যেন থমকেছিল। ছাদের লাইটের ম্লান হলুদ আলোয় মেহরিনের ভেজা চোখগুলো আরও বড় দেখাচ্ছিল। দহনের ধমকের সাথে সাথে ছোট্ট শরীরটা কেঁপে উঠল। বড় বড় ভেজা দৃষ্টিতে সে তাকালো দহনের দিকে, ভয় আর ক্ষোভ সব মিলেমিশে থাকা চোখে। দহন ঠোঁট কামড়ে প্রায় ফিসফিসের মতো হুঁশিয়ারি দিল, এই তো আমার কথাই। আজ থেকে উঠবি বসবি আমার মতো করে। আমি কাঁদতে বললে কাঁদবি, হাসতে বললে হাসবি। শব্দগুলো কানে নয়, মনের উপর বসে গেল। দহনের শরীরে সেই অদ্ভুত উত্তাপ, আর চোখে অধিকারবোধের আগুন। শুধু ট্রাউজার পরা দেহটা এগিয়ে আসতেই মেহরিন সংকুচিত হয়ে পিছিয়ে গেল বিছানার কিনারায়। কিন্তু দহন তাকে পিছু হটতে দিল না। একটানে তাকে টেনে এনে নরম গদির উপর ফেলে দিল, তবুও কোনো চিৎকার নেই, শুধু গলা পর্যন্ত উঠে থাকা শ্বাসের শব্দ। তারপর মেহরিন কিছু বুঝার আগেই ওর উপরে দহনের শরীরে ভার ছেড়ে দেই। শরীর স্পর্শের চেয়ে বেশি ভয়ের ছিল তার চোখের দৃষ্টি, অদ্ভুত তীব্র, দাবি করা, যেন বলছে, তুই এখন আমার। মেহরিনের বুক উঁচু নিচু হতে লাগলো দ্রুত। সারা শরীর কাঁপছে, ভয়ে, লজ্জায়, আর না বলা আবেগে। দহন মুখটা গলার কাছে গুজে দিল, উষ্ণ নিঃশ্বাসে যেন বুকে আগুন লাগলো তার। কিন্তু কোনো অশোভন কিছু নয়, বরং এমন এক নৈকট্য যা কথার চেয়ে বেশি দম বন্ধ করা। দহন শুধু মুখ গুজে দিয়ে শান্ত হল না, তারপর খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ঘর্ষণ করতে থাকে। তার স্পর্শে ছোট্ট গায়ে যেন কাঁপুনি দৌড়াল।
ব্যথা আর ভয়ে চোখ মুখ খিচকে নিল চোখ মুখ মেহরিন। ওর পুরো শরীর কেঁপে উঠল, যেন পায়ের নিচের মাটি নড়ে গেছে। শ্বাস হালকা হয়ে এল, আর চোখে চঞ্চল আতঙ্ক। সে সরে যেতে চাইল। তার ছোট্ট হাতগুলো বারবার দহনের বুক ঠেলে দূরে দিতে চাইল। ঠিক তখনই দহন বিরক্তি মেশানো হাসিতে ওর দুই হাতকে নিজের এক হাতের নিয়ন্ত্রণে টেনে নিল। আরেক হাত দিয়ে শাড়ির আঁচলটা গুছিয়ে রাখার বদলে স্রেফ অবহেলায় সরিয়ে দিল পাশে, কোনো শব্দ ছাড়া, কিন্তু অর্থ পরিষ্কার রেখে। মেহরিন আতঙ্কে উঠে ফিসফিস করল, গলা কাপা, চোখ জ্বলে ভরা। ছেড়ে দিন, আমার খারাপ লাগছে। কথাটা সেই অদ্ভুত নীরবতায় আরও তীক্ষ্ণ হয়ে শোনা গেল। দহন মুখ না তুলেই ভারী কণ্ঠে বলল, চুপচাপ থাক, আর বাড়াবাড়ি করিস না। তাহলে না হওয়া বাসরটা করেই ফেলব। আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করছি। দহনের হুমকিতে মেহরিন চুপসে গেল। তারপর আচমকা দহন মেহরিনের ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠদ্ব মিলিয়ে দিল। মেহরিন চোখ বড় করে ফেলল, শরীরের ভেতর শিরদাঁড়া হয়ে গেল সোজা, ভয়ের মতো, আবার ঠিক ভয় নয়। হাওয়ার শব্দটা যেন থমকে গেল। অন্ধকারে এক সেকেন্ডের জন্য মনে হলো দুজনের নিঃশ্বাসই আলো হয়ে উঠেছে। সে দহনকে ঠেলে ফেলতে পারল না, আর টেনে ধরতেও পারল না। শুধু অনুভব করল, কারো কাছে সব হারিয়ে যাওয়ার আগে যেমন এক ঝলক নিঃশ্বাস আসে, ঠিক তেমন অনুভূতি। দহনের শক্তপোক্ত হাতের বিচরণের সাথে বাড়তে থাকে ওষ্ঠদ্বয়ের চুম্বন। হতদম্ভ মেহরিন বক্ষদেশের ব্যথায় এবার গনিয়ে উঠে। দহন এবার ছেড়ে দিল ওর ওষ্ঠদ্বয়ের সাথে সাথে মেহরিন জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তবে হাত সরায় না, বরং মেহরিনের সংবেদনশীল জায়গায় বিচরণ করতে থাকে। মেহরিন সময় নিয়ে নিজেকে ঠিক করে তারপর দহনের দিকে কাতর চোখে তাকিয়ে বলে উঠে, এরকম কেন করছেন? আমি এসবের জন্য প্রস্তুত না। দহন ঠোঁট কামড়ে হেসে বলল, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। মেহরিন বলে, তাহলে আমাকে ছাড়ুন। দহন ছাড়ল না, বরং শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল মেহরিনকে। তারপর গলায় মুখ গুজে রসভারী কণ্ঠে বলল, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে 2 আজাইরা চিন্তা বাদ দিয়ে রোমান্টিক মুডে এসে নিজের হাসব্যান্ডের সাথে রোমাঞ্চ করবে। নয়তো কিভাবে রোমান্টিক মুডে আনা লাগে তা আমার জানা আছে। একটু থেকে আবার বলল, তোর হাসব্যান্ড অনেক ধৈর্যশীল, তাই 2 দিন সময় দিল। আমার জায়গায় অন্য কেউ হলে আজকেই বাসর করে ফেলত। মেহরিন মনে মনে আওড়ালো, এরকম বেপরোয়া মানুষকে আমি কিভাবে সামলাবো?